সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারত সম্পর্কের তীব্র টানাপোড়েনের মধ্যে গত 10 আগস্ট বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটি দুদেশের কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার খোরাক জুগিয়েছে, এটি স্বাভাবিক। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পদার্পণের প্রায় 2 মাস পরে তার সাথে প্রধানমন্ত্রীর দেখা হলো, এটিও একটা আলোচনার বিষয়। আমরা জানি যে গত 12ই জুন দীনেশ ত্রিবেদী স্থলপথে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি 25 জুন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র হস্তান্তর করে তিনি তার কার্যক্রম শুরু করেন। তারও প্রায় 1.5 মাস পরে প্রধানমন্ত্রীর সাথে তার আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো। পাশাপাশি একটি রাষ্ট্র যেটি অত্যন্ত প্রভাবশালী, যাদের সঙ্গে এই নৈকট্যের সম্পর্ক নিয়ে অনেক কথা আছে, সেই রাষ্ট্রের হাই কমিশনারের 1.5 মাস পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়া, নিশ্চয়ই এটি নিয়েও কিছু আলোচনা আছে। আজকে আমার সেটি আলোচনার বিষয় নয়। তবে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের দেখা হওয়া, এটি নিয়ে নানা আলোচনা আছে। দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ শেষে অত্যন্ত সহর্ষে বলেছেন যে তাকে প্রধানমন্ত্রীকে খুব হাম্বেল মনে হয়েছে এবং তার কাছে মনেই হয়নি যে এটি প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। এবং তিনি আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে দুই দেশের প্রধানমন্ত্রী যদি একসঙ্গে বসেন তাহলে এই সম্পর্কের যে টানাপোড়েন এটির ইতি ঘটবে এবং অনেক সংকটই সহজে সমাধান হবে। বাংলাদেশের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, অন্যান্য কর্মকর্তারা ছিলেন, তারাও আনুষ্ঠানিকভাবে যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে সৌজন্যতার ভাষা যেমন আছে, তেমনি বাংলাদেশের স্বার্থের কথা, মর্যাদার প্রশ্নে এক ধরনের আপোষহীন অবস্থান, সেটিও বাংলাদেশ ব্যক্ত করতে সক্ষম হয়েছে। আমরা জানি যে সম্পর্কের টানাপোড়ন হাসিনা পতনের পর থেকে, অর্থাৎ 2024 সালের 5ই আগস্টের পর থেকে দিল্লির আচরণ দেখে মনে হয়েছে যে তারা তাদের স্বপ্নপুরী হারিয়ে ফেলেছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের অত্যন্ত বিরূপ আচরণ করেছেন। তারা বাংলাদেশের ভিসা প্রদান এটি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণ যে প্রত্যাশা, সেটি তারা কঠিন থেকে কঠিনতর করেছেন। দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে এক ধরনের হামলার মতো ঘটনা ঘটেছে। উভয় দেশের হাই কমিশনারকে স্বদেশ তলব করে প্রতিবাদ করেছে। বাংলাদেশেও এক ধরনের অ্যানার্কি হয়েছে ঢাকায় দিল্লির দূতাবাসকে কেন্দ্র করে। এ সমস্ত পথ আমরা মাড়িয়ে এসেছি। খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে তারেক রহমান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেছেন এবং তারা আন্তরিক শোক জানিয়েছেন। মনে হচ্ছিল বা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছিল যে একটি নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। এমনকি তারেক রহমান সাহেব যেদিন শপথ গ্রহণ করেন সেদিন দিল্লি থেকে তাদের স্পিকার ওম বিড়লা এবং তাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, এদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল সেই শপথ অনুষ্ঠানে যোগদান করে। তারা সেখানে মোদির পক্ষ থেকে তারেক রহমানকে অচিরেই ভারত সফরের আমন্ত্রণও জানিয়ে যায়। একটা আশাবাদ তৈরি হয়েছিল যে সম্পর্কের যে বরফ সেটি সম্ভবত গলতে শুরু করেছে। গত এপ্রিল মাসে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের পরেও এই ধরনের একটা বার্তা পাওয়া গেছিল যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যেহেতু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, ফলে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে, উষ্ণ হবে। কিন্তু ভারতের দিক থেকে সেই ধরনের বিশ্বাসযোগ্য আচরণে চরমতম ঘাটতির কারণে এই সম্পর্ক আরও তীব্র বিতৃষ্ণায় পৌঁছেছে সম্প্রতি। বিশেষ করে গত 5 আগস্ট যেদিন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের 2 বৎসর পূর্তির দিন, সেই দিনে ভারতে পলাতক এবং খুনি শেখ হাসিনা তিনি ভারতে একটি সংবাদ সম্মেলন করে এক ধরনের রাজনৈতিক তৎপরতা চালিয়েছেন, বাংলাদেশের পূর্ব থেকে আপত্তি থাকা সত্ত্বেও। এরপরে বাংলাদেশ একটি বিবৃতি দিয়েছে অত্যন্ত কঠোর ভাষায়। পরবর্তীতে কিছু পরিবর্তিত পরিস্থিতি, সেগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। এখানে দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেভাবে নানাভাবে আমরা জেনেছি কূটনৈতিক সূত্রগুলো থেকে 5টি বিষয় মূলত অ্যাড্রেস করা হয়েছে দীনেশ ত্রিবেদীকে। সম্পর্ক স্বাভাবিক বা উষ্ণ করার ক্ষেত্রে এই 5টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সামারিতে যেটা এসেছে যে কনভিক্টেড হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের স্পেস করে দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিকে ডিসরেসপেক্ট করার শামিল। বাংলাদেশ অবহিত করার পরেও ভারত কেন হাসিনাকে প্রেস মিট আয়োজনটি বন্ধ করতে পারেনি, যেখানে কিনা বাংলাদেশকে পাল্টা অবহিত করা হয়েছিল ভারতের মাটি ব্যবহার করে হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না ভারত। এটি হচ্ছে মোদ্দা কথা। এর মধ্যে পয়েন্ট আকারে যদি বলি, যে সমস্ত অবজারভেশন বাংলাদেশের দিক থেকে ভারতকে জানানোর চেষ্টা করা হয়েছে, যার কারণে বাংলাদেশ ভারতের সম্পর্কটা জটিল হয়েছে, সেগুলো নাম্বার 1, হাসিনাকে 2013 সালের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে উদ্যোগ নিতে হবে। বার্তা 2 নম্বর, ভারতের মাটিতে থেকে আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা চালাতে পারবে না, এটি নিশ্চিত করে এটি দৃশ্যমান হতে হবে এবং ভারতকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। 3, সীমান্তে হত্যা পুরোপুরি বন্ধ করতে হবে এবং পুশিন এটিও বন্ধ করতে হবে। 4, নতুন করে গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের ইতিবাচক মনোভাব পরিষ্কার করতে হবে। 5, হাদি হত্যাকাণ্ডের দায়ে যারা অভিযুক্ত ভারতে পলাতক তাদেরকে বিচারের জন্য বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে হবে। কূটনৈতিক সূত্রে মোটামুটি এই 5টি বিষয় আমরা জানতে পেরেছি। নিশ্চয়ই এটি বাংলাদেশের মর্যাদাপূর্ণ স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। দীনেশ ত্রিবেদী তারেক রহমানের এই বার্তা নিয়ে সাক্ষাতের কয়েক ঘন্টা পরেই তিনি দিল্লিতে গেছেন, এটি নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। এবং সেখানে প্রত্যাশাই করা যায় বা কূটনৈতিক মহলে যেভাবে আলোচিত হচ্ছে যে তারেক রহমানের এই বার্তা নিয়ে তিনি মোদী সরকারের সাথে সাক্ষাৎ করবেন এবং সেখানে কনসার্ন অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে ভারতের পক্ষ থেকে আসে এবং যাতে ভারত বাংলাদেশের সম্পর্কটা সহজ হয়, পরস্পর যে বিনিময়ের সম্পর্ক সেটি যাতে নতুন করে এক ধরনের উচ্চতায় পৌঁছায়, প্রত্যাশিত উচ্চতায়, সে ব্যাপারেই সম্ভবত দীনেশ ত্রিবেদী ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। এর মধ্যে আরেকটি বিষয় আলোচনায় এসেছে, ব্রিক্সের যে সম্মেলন, যে আউটরিচ অধিবেশন দিল্লিতে আগামী 12ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, সেখানে বিফস্টেকের চেয়ারম্যান হিসাবে তারেক রহমানকে আমন্ত্রণ করা হয়েছে। এটি নিয়েও একটা বিতর্ক আছে যে সেখানে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে অ্যাড্রেস না করে বিফস্টেকের চেয়ারম্যান হিসাবে অ্যাড্রেস করা, এটিও কূটনৈতিক মহলে একটা অনাচার হিসাবে অনেকে বিবেচনা করছেন। ফলে তারেক রহমান সেই সম্মেলনে যোগ দেবেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। দীনেশ ত্রিবেদী তার সাক্ষাৎকারে এই ব্রিক্সের সম্মেলনে তারেক রহমানকে যেমন যোগ দেওয়ার আমন্ত্রণ করেছেন, পাশাপাশি ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই দীনেশ ত্রিবেদী অচিরেই দ্বিপাক্ষিক সফরের জন্য ভারতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। অর্থাৎ 2 ধরনের আমন্ত্রণেই তারেক রহমানের জন্য তারা রেখেছেন। এখন দেখার বিষয় যে তারেক রহমান সরকার এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন। এখন পর্যন্ত পরিস্থিতি যা, বিশেষ করে ভারতের পক্ষ থেকে তড়িৎ ইতিবাচক দৃশ্যমান পদক্ষেপ না দেখলে হয়তো তারেক রহমান সাহেব ব্রিক্সের সম্মেলনে যোগ দেবেন না, এমনটি কূটনৈতিক মহল ধারণা দেন। এছাড়া দ্বিপাক্ষিক সফর সেটিও সম্ভবত কতগুলি ইতিবাচক পদক্ষেপ যেটি বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশা, তারপরেই হয়তো সেটি সংগঠিত হতে পারে। সম্প্রতি এই যে 5ই আগস্ট হাসিনা যে ভারতে যে সংবাদ সম্মেলনটি করলেন, বাংলাদেশ গত 3রা আগস্ট যখন দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করেন, তখন হুমায়ুন কবির দীনেশ ত্রিবেদীকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যেন বাংলাদেশ বিরোধী কোনো তৎপরতা চালাতে না পারে এবং একই সঙ্গে বাংলাদেশ অসন্তুষ্ট হয় এমন কোনো কার্যক্রম
শেখ হাসিনা যাতে চালাতে না পারেন, রাজনৈতিক বক্তব্য যাতে না দিতে পারেন, সেজন্য হুমায়ুন কবির দীনেশ ত্রিবেদীকে এটা অ্যাড্রেস করেছিলেন। আমরা দেখেছি গত 30 জুলাই ভারতের পার্লামেন্টে একটা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে, যেটি সভাপতিত্ব করেছিলেন সে দেশের একজন প্রভাবশালী সংসদ সদস্য কংগ্রেসের শশী থারুর, তার সভাপতিত্বে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে নরেন্দ্র মোদী কনফার্ম করেছিলেন যে শেখ হাসিনাকে ভারতে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না, এটি লোকসভায় মোদী এটি নিশ্চিত করেছিলেন। তারপরেও এই যে 30শে জুলাই পার্লামেন্টে মোদীর দেওয়া স্টেটমেন্ট পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এবং 3রা আগস্ট হুমায়ুন কবিরের সতর্ক বার্তা, এটি উপেক্ষা করে সেখানে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করতে সক্ষম হলেন। এরপরে বাংলাদেশ একটি কূটনৈতিক বিবৃতি ভারতের এই তৎপরতার বিপরীতে তারা প্রদান করেন। অনেকেই বলেন এই বিবৃতিতে কূটনীতির ভাষার থেকে রাজনৈতিক ভাষা ছিল অনেক বেশি, এবং সাম্প্রতিক অতীতের মধ্যে যদি আমরা বিবেচনা করি, গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশ এত কঠোরতম ভাষায় ভারতের কোনো বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, এমনটি কূটনৈতিক মহল নিশ্চিত করেছেন। ওই বিবৃতিতে কয়েকটি বাক্য খুবই বাংলাদেশের মানুষকে অন্তত সন্তুষ্ট করেছে, এবং ভারতকে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করতে এই বিবৃতি একটা বড় ধরনের ডোজ হিসাবে কাজ করেছে। এই বিবৃতিতে বলা হয় যে পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা যায় যে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র এবং এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। ওই বিবৃতিতে আরও বলা হয়, এমন একটি দিন ওই সংবাদ সম্মেলনের জন্য বেছে নেওয়া হয়েছে যখন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের 2য় বার্ষিকী উদযাপন করছে। সে সময় ভারতীয় ভূখণ্ডে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চরম আঘাত, জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অপমান। জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার সময়ে ফিরে যাবে না। বাংলাদেশ কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার মাফিয়া চক্রের কখনো বাংলাদেশের রাজনীতিতে স্থান হবে না। বাংলাদেশ সার্বভৌম, সমতা, পারস্পরিক শ্রদ্ধা, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। তবে পরিতাপের বিষয়, 2013 সালের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও কোনো সাড়া দেয়নি, বরং তাকে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে, এবং এটি দুই দেশের সম্প্রীতিপূর্ণ দ্বিপাক্ষীয় সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়। এছাড়া গত কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি খুব স্পষ্ট ঝাঁঝালো কণ্ঠে বলেছেন যে আপনারা একদিকে হাসিনা কার্ড খেলবেন আর একদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের বার্তা দেবেন, দুটি একসঙ্গে চলবে না। বাংলাদেশের সঙ্গে আপনাদের সম্পর্ক সেটি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হতে হবে, সমমর্যাদার ভিত্তিতে হতে হবে, সাম্যের ভিত্তিতে হতে হবে। সবার আগে বাংলাদেশের এই নীতিকে অ্যাড্রেস করে হতে হবে। আমরা এ নিয়ে ভারতের অস্বস্তির কথাও জানি। ভারতের গণমাধ্যমও হাসিনাকে এই কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে তারা সমর্থন করেননি। বিপুল সংখ্যক উল্লেখযোগ্য মিডিয়া তারা এ নিয়ে যে সমস্ত মন্তব্য প্রতিবেদন করেছেন সেটি ভারত সরকারের অনুকূলে যায়নি। এখানে মাইকেল কুগেলম্যান, এই ভদ্রলোকের নাম আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, বিশেষ করে ডিপ্লোম্যাটিক রিজনে যাদের চলাফেরা আছে। ইনি একজন মার্কিন নাগরিক, পররাষ্ট্র বিষয়ে তিনি লেখালেখি করেন এবং তিনি মূলত দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ হিসাবে তাকে বলা হয়। তিনি একটি কথা বলেছেন যেটি অত্যন্ত রিমার্কেবল। তিনি বলেছেন দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন এটি ভারত চাইলে ঠেকাতে পারত। তিনি আরও বলেন ভারত মাঝামাঝি অবস্থান নেওয়ার চেষ্টা করলেও ঢাকার কাছে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না এবং
বাংলাদেশ এটিকে নয়াদিল্লির পক্ষ থেকে শেখ হাসিনাকে আরও একবার প্রশ্রয় দেওয়ার উদাহরণ হিসাবে দেখবে। এই কথাটি আসলো মূলত যে ভারতের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র তিনি বলেছিলেন শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নাই, কারণ এই যে করেসপন্ডেন্ট যে সংগঠন এই অনুষ্ঠানটি করেছে তারা বেসরকারি সংগঠন, ভারত সরকার শেখ হাসিনার দেওয়া এই সমস্ত বক্তব্য সমর্থন করে না। তার পরিপ্রেক্ষিতে এই কুগলম্যান বলেছেন যে এই বক্তব্য ঢাকার কাছে গ্রহণযোগ্য হবে না। আসলেই হয়নি। হাসিনার এই সংবাদ সম্মেলনের পরে বাংলাদেশের এই কঠোরতম বিবৃতি দিল্লির উচ্চ পর্যায়ে বেশ একটা চাঞ্চল্য তৈরি। তাদের এই শেখ হাসিনাকে একদিকে পার্লামেন্টে বলা যে হাসিনাকে ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না, আবার তাকে সংবাদ সম্মেলন করে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে দেওয়া, এই দ্বিমুখী আচরণ ভারতেও প্রতিক্রিয়া হয়েছে। ফলে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যেখানে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা, সরকারের প্রভাবশালী ব্যক্তি, কর্মকর্তারা তারা উপস্থিত ছিলেন। সেখানে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য দীনেশ ত্রিবেদীকে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ভুল বোঝাবুঝি নিরসনে বার্তা দেওয়ার কথা বলেন। সেই অনুযায়ী দীনেশ ত্রিবেদী দেখা করছেন। এমনকি এটিও নিশ্চিত হওয়া গেছে, বেশ কয়েকটি উল্লেখযোগ্য গণমাধ্যমে এসেছে যে ভারত সরকার অচিরেই তাদের পক্ষ থেকে একজন শীর্ষ কর্মকর্তাকে বাংলাদেশে পাঠাবেন এবং বাংলাদেশে পাঠিয়ে সেখানে নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত পত্রও থাকবে। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী কিছু পদক্ষেপ তারা নেবেন সে বিষয়ে তারা বার্তা দেবেন এবং দ্বিপাক্ষিক সফরের জন্য প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে, এরকম একটি আপডেট আছে। ফলে এটি নিশ্চিতভাবে বলা যায় যে ভারতের যে পুরনো মাইন্ডসেট যে তাদের একটি এক্সটেনশন সরকার বাংলাদেশে এবং সেভাবেই বাংলাদেশের সঙ্গে আচরণ করা যাবে, দাদাগিরি ফলানো যাবে, সেইটা যে ফলানো যাবে না গত কয়েকদিনের বাংলাদেশের আচরণে সেটি খুব স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ভারতকে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর ভাষায় রাজনৈতিক বিবৃতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা, সব মিলিয়ে এই চরম টানাপোড়েনের মধ্যে বর্তমানে প্রবাহমান বাংলাদেশ ভারতের সম্পর্ক অচিরেই ভিন্ন কোনো পরিণতি পেতে পারে এবং সেটা শেখ হাসিনার জন্য অত্যন্ত চরম দুর্ভাগ্যেরও কিছু পরিণতি তৈরি করতে পারে, এমনটি অনুমান করা খুব বেশি বাড়াবাড়ি ধরনের আশাবাদ মনে করার কোনো কারণ নেই। আজকে পর্যন্তই, ধন্যবাদ।